আমি একটা ভিডিও দেখলাম যে সাস্টের কীভাবে প্রিপারেশন নেওয়া যায়, যেহেতু একক ভর্তি পরীক্ষা নিচ্ছে। এখন সাস্ট একক ভর্তি পরীক্ষা নেওয়া মানে প্রশ্নের কোয়ালিটি, তারপর প্রশ্নের মান সব কিছু কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। টেনশন বেশি সাস্টের পরীক্ষা কেমন হবে। তো আমি এক প্রকার দিশেহারা হয়ে গেছিলাম যে কোন কোর্স করব বা কী করব বা কীরকম প্রিপারেশন নিব। কারণ সাস্ট কিন্তু নর্মালি টেন্ডেন্সি কি ইঞ্জিনিয়ারিং বেসড কোয়েশ্চেন করে এবং খুব বেশি কনসেপচুয়াল কোয়েশ্চেন করে সাস্টে, মানে আগের কোয়েশ্চেন ব্যাংকগুলো ঘাটলে বোঝা যায় যখন একক ভর্তি পরীক্ষা নিত। তো এখন ওই টাইপের কোয়েশ্চেন পাওয়ার জন্য, ওই টাইপের কিছু ম্যাটেরিয়াল পাওয়ার জন্য আমি আসলে খুঁজতেছিলাম সবসময়, মানে কোন জায়গায় কী পাওয়া যায়, কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা যায় বা কোন জায়গায় পড়া যায় সাস্ট এরিয়া নিয়ে। তো ভার্সিটির ট্র্যাকে অবশ্য অনেক ম্যাটেরিয়াল আছে, অনেক কোর্স আছে এবং উইদাউট ক্যালকুলেটর অনেক জিনিস আছে যেটা অনেক কোচিং সেন্টার পাওয়া যায়। কিন্তু জেনুইনলি শুধুমাত্র সাস্টকে ওরিয়েন্ট করে, সাস্টের জন্যই কোনো কোর্স আমি পাচ্ছিলাম না। তো একসময় একবারে ইউটিউবে মনে হয় আমি ভিডিও দেখতেছিলাম সাস্ট রিলেটেড, তখন জাহিদ ভাইয়ের একটা ভিডিও আসলো যে সাস্ট প্রিপারেশন কেমনে নেওয়া যায়। কারণ সাস্টের জন্য কিন্তু আবারও বলতেছি আমরাই কাজ করতেছি এবং মার্কেটে বাজারে যদি তুমি একটু নাড়াচাড়া করে সাস্ট নিয়ে আমাদেরটা সবার উপরে পাবা, ঠিক আছে? এটা সবসময় আগেও ছিল, এবারও আরও বড় আকারে। আগে তো তোমরা ক্লাস করছিলে কি দিয়ে? ওই গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে। কিন্তু এইবার এই যে স্মার্ট বোর্ড প্লাস হচ্ছে আমাদের এই যে প্রফেশনাল ক্যামেরা, সো আমরাই কাজ করতেছি, বুঝো কিন্তু কন্টিনিউ। জি ভাই। তো মানে সাস্ট নিয়ে অনেক ভিডিও দিয়েছে জাহিদ ভাই তখন, মানে 4-5টা। তো তখন আমি একটা ভিডিও দেখলাম যে সাস্টের কীভাবে প্রিপারেশন নেওয়া যায়, যেহেতু একক ভর্তি পরীক্ষা নিচ্ছে। তো ভাইয়ের কথা শুনে আমার অনেক ভালো লাগছে, অনেক সুন্দরভাবে গুছাই বলছিল ওই ভিডিওতে যে কোন সাবজেক্ট কীভাবে পড়া যায়, অনেক ডিটেলসে। প্রায় মনে হয় ভাই 1 ঘন্টার একটা ভিডিও ছিল, 1 ঘন্টার ভিডিও, অনেক বড় ভিডিও ছিল। তো তখন আমি ওইটা দেখার পরে যে ভাইয়া পরে একদম লাস্টে, মানে এভাবে কোর্সে নিয়ে ভাই অনেক মার্কেটিং করে নাই, বিশেষ করে আমাদের গাইডলাইনই দিচ্ছিল। তো একদম লাস্টে বলছিল যে তোমরা এটা ওভারঅল এই পুরো এক্সপিরিয়েন্স যেটা গাইডলাইনে পাইছো ওটা একটা কোর্সে পাইতে চাও তাহলে এই কোর্সটা নিতে পারো। তো তখন আমি চিন্তা করলাম যেহেতু আমি সাস্টের জন্য পরীক্ষা দিব, সেহেতু আই থিঙ্ক কোর্সে নেওয়া ভালো হবে। তো এরপর কী করছি ভাই, আমি কোর্সে ভর্তি গেছি। আচ্ছা বুঝতে পারছি। তো মানে সে হচ্ছে মূলত এরকমই, মানে তার কথাবার্তা যারা 24 ব্যাচের আছে সেকেন্ড টাইমার, যারা চান্স পাও নাই ভাইয়া, তোমাদের সাথে রিলেটেবল। কিন্তু তোমরা সেমভাবে দিশেহারাই হয়ে গেছিলা যে কী হবে না হবে, হঠাৎ করে বের হয়ে আসছে আমি সাস্টে চান্স পাবো কি না। তো সাস্ট কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি এক কথায়, এটা তোমার উৎসবাইও স্বীকার করবে, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, বুয়েট, সিকে রুয়েট, আইইউটি, বুটেক্স, ওগুলোর সাথে প্যারালালি আগে যাচ্ছে। সাস্টকে আসলে ওই বিজ্ঞান প্রযুক্তির সাথে ধরা হয় না, তোমরা নিজের একটু ঘাটাঘাটি করে বুঝে যাবা, বুঝছো? ওই সাস্টের আইপি থেকে রিসেন্টলি একজন ভাই টেসলা, একজন ওই নাসাতে গেছে, জাস্ট একটা কথাই বললাম, বাকিগুলো তো তোমরা নাড়াচাড়া করলে দেখতে পারবা। সো সে কিন্তু ডাবিতেও চান্স পাইছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে বুঝছো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা। আচ্ছা অ্যাপ্লাইড কেমিস্ট্রি তো মনে হয় কেমিক্যালই তো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু বুঝছো। কিন্তু আমাদের একজন স্যারও ফ্যাকাল্টি মেম্বারও বলছিল যে ডাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আমাদের এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভালোই মানে ডিমান্ড আছে। সো ওই ডিবেটে আমি যাবো না, হোয়াট এভার। সে বুটেক্স তারপর ডাবি থেকে কিন্তু এখানে চলে আসছে, আমাদের কোর্সেও ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে। তারপর তাহলে দেখো মেনলি তার কি যে ভার্সিটি টাইপের প্রিপারেশন ছিল, ক্যালকুলেটর নিয়ে তেমন ছিল না। আচ্ছা ক্যালকুলেটর নিয়ে আমাদের এখানে কীরকম মানে আয়োজন ছিল বা ট্রিক্সগুলো ঠিকঠাক মতো দেখানো হয়েছিল কি না, একদম অনেস্টলি বলো ব্রাদার, কোনো সমস্যা নেই। হয়েছে কি যে আমি প্রথম যে ক্লাসটা করছিলাম ওইখানে প্রথম কোয়েশ্চেন ছিল কোয়েটের একটা কোয়েশ্চেন। আচ্ছা কোয়েটের দেখুন কোয়েশ্চেনটা তো আপনার হাতে করা যায়, করা যায়, কিন্তু ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে অনেক ইজিলি কোয়েশ্চেন করা যায়। কোন ক্লাসটা? ওইটা ছিল আপনার ওই ইয়ার উপর ম্যাথের বাইনোমিয়াল উপর, দ্বিপদী বিস্তৃতি, হ্যাঁ ওই টাইপের। তো এখন এটা খুব ইজিলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। তো ওইটা ক্যালকুলেটর ট্রিক্সগুলো প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে সাথে ভাইরা দেখা দিচ্ছিল যে কেমনে ক্যালকুলেটর দিয়ে করা যায়। তো এখন শাস্ত্রের ক্ষেত্রে হয়েছে কি যে শাস্ত্রের কোয়েশ্চেনগুলো কিন্তু ডিপ হয় এবং কনসেপচুয়াল হয়, এটার সাথে সাথে ক্যালকুলেটর ট্রিক্সগুলো জানা থাকলে যে আমাদের কোয়েশ্চেনগুলো অনেক তাড়াতাড়ি হ্যান্ডেল করা যায়। কারণ ভাই টাইমটা কিন্তু অনেক কম, এডমিশনের মূল ইয়াটাই হলো আপনার টাইম ম্যানেজমেন্ট। এখন টাইম ম্যানেজমেন্ট করতে হলে আপনার ক্যালকুলেটর ট্রিক্স জানা লাগবে। এটাই। আচ্ছা তো বিষয়টা হচ্ছে কি যে আমরা ক্যালকুলেটর নিয়ে খুবই কনসার্ন। আমরা কিন্তু প্রত্যেকটা কোর্সে, তোমরা জানো কি জানো না আমি জানি না, আমাদের প্রচুর ডেমো ক্লাস আছে, তুমি দেখলেই বুঝতে পারবা। তোমাদের সিয়াম ভাই, পিয়াল ভাই, আফিফ ভাই, তারপর আমরা কিন্তু এইবার অনেক ভালোভাবে ক্লাসগুলো আরও গুছানোভাবে নিচ্ছি স্মার্ট বোর্ডে, এবং ক্যালকুলেটর ট্রিক্স সহ আমরা দেখাই দিচ্ছি। সো যাদের এই টেনশনটা আছে যে আচ্ছা আমার টাইম ম্যানেজমেন্ট হয় না বা ক্যালকুলেটর ইউজ করতে পারি না, বড় বড় ম্যাথ যেমন কিছু ইকুয়েশন থাকে বামপক্ষ ডানপক্ষ, দেন এক সাইডে এক্সের মান থাকে, তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারো। তুমি হাতে হাতে ওইদিকে তুমি নিবা, মোকাবেলা করবা, গুণ দিবা, আড়াআড়ি গুণ করবা, তারপর এক্সের মান বের করবা, এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, সময় সাপেক্ষ একটা ব্যাপার। বাট ক্যালকুলেটর দিয়ে তুমি ট্রিক্স দিয়ে খুব সহজে মানে শিখে যেতে পারবা। তাহলে উৎস যেটা বললো প্রথমে সে ঘাবড়ে গেছিলো, কিন্তু মোটামুটি সে মানে কোর্সের মাধ্যমে বা গাইডলাইনের মাধ্যমে, সঠিক গাইডলাইন, আমার একটা 1 ঘন্টার গাইডলাইন ছিল। বারবার যে আমি বলি গাইডলাইনটা কেন প্রয়োজন, তোমাকে যদি কেউ বলে যে ভাই তুমি এই জিনিসগুলো এইভাবে করে তুমি চিন্তা করো, তাহলে কিন্তু তোমার জন্য
প্রস্তুতিটা সহজ হয়ে যায়। এবং ওই প্রস্তুতিটির আরও ভালো করার জন্য, তোমার যে প্রস্তুতিটা নিছো তুমি, এটা আরেকটু ভালো করার জন্য ওই ওরিয়েন্টেড কোর্সই তোমাকে অনেক বেশি হেল্প করবে, যেটা ওকে হেল্প করছে। সো আমি যদি ওভারঅল মানে শেষের দিকে যাই, আমরা তাকে নিয়ে আর একটু বড় লং টার্মে আমরা আলাপ আলোচনা করবো, যেহেতু আজকে প্রথম আসছে। সো আমরা হুট করে এটা হচ্ছে ভিডিওটা করার একটা চিন্তাধারা ছিল, আমরা পরবর্তীতে ডিটেলস গাইডলাইন নিয়ে আসবো। সো আমি শেষে যদি বলি আর কি যে ওভারঅল চান্স পাওয়ার পরে মানে দেখা গেছে কি যে হঠাৎ করে সাস্ট বের হয়ে গেছে, তো এই অবস্থাতে দাঁড়িয়ে আসলে অনেকেই টেনশন করছিল চান্স হবে কি না। তারপর এই ইয়াটা ছিল যে আশা শর্ট সিলেবাসের বাইরে কোয়েশ্চেন আসবে, সেক্ষেত্রে ভাইরা কি শর্ট সিলেবাসের বাইরে কোয়েশ্চেন করবে কি না, বা আমি কমন পাবো কি না, বা আমাদের কোর্সের কোয়েশ্চেনগুলো তোমার কাছে কেমন ফ্লেক্সিবল মনে হয়েছে পরীক্ষার হলে। কারণ তোমাদের সিয়াম ভাই বা আমরা কিন্তু কী করছি যে শর্ট সিলেবাসের বাইরের যেগুলো ছিল খুব ভালো মতো ততটুকুই পড়াইছি যতটুকু তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা সব পড়াই নাই কিন্তু, কারণ সময় কম ছিল। আমরা কিন্তু ঠিক ওইগুলোই পড়েছি যেগুলো পরীক্ষা আসার মতো। সেই ক্ষেত্রে তুমি ওই শর্ট সিলেবাসের বাইরে যে ফুল সিলেবাস ছিল ওইখান থেকে তুমি এখান থেকে কী বেনিফিটটা পাইছো, ওইটা বলে আমরা সংক্ষিপ্তভাবে আজকে বিদায় নিব আর কি, পরবর্তীতে দেখা হবে। ওকে, তো শর্ট সিলেবাসের বাইরেগুলো কি যে আই থিঙ্ক আমি কয়েকটা কোর্স করছি, ওইগুলোর মধ্যে সবচেয়ে ভালো শর্ট সিলেবাসের ক্লাস মানে আউট অফ সিলেবাস ক্লাস ছিল ভাইদেরগুলা। যে ফুল সিলেবাসের ক্লাসগুলোর ক্ষেত্রে ভাইরা কী করতো, যে সাস্টে যেই টাইপের কোয়েশ্চেন আছে ওই টাইপের কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে 2-1 করে সলভ করে দিত। মানে বারবার মানে ভাইরা ক্লাসের মধ্যে বলতো যে এটা আসবেই, তোমার ধর আগে এটা। ইভেন আমার ফিজিক্সে 4টা মেবি বা 3টা ভাই শর্ট সিলেবাস ভাইরা আসছে, সবগুলো কমন আসছে। কমন আসছে মানে আমি পারছি মানে সবগুলো এগুলোই। আচ্ছা, আমরা কিন্তু বলছিলাম প্রায় 55টা কমন ছিল, ঠিক আছে, শর্ট সিলেবাস সবগুলো কমন ছিল। তো মানে এত ইজি ছিল। আর সিএম ভাই একটা ক্লাস করাইছিল ওই ম্যাগনেটিজমের উপর, ওইখানে ভাই সবসময় বলতেছিল শুরু থেকে যে হ্যাঁ শুরুতেই সবসময় বলতেছিল যে মানে এই কোয়েশ্চেনটা আসবেই, মানে এই কোয়েশ্চেনটাই আসছে ওইখানে। মানে এখন সিয়াম ভাই নিয়ে প্রেম খাও ভাই, সিয়াম ভাই পড়াইছে, আমরা চলে যাই। মানটা 0 আসতো বেশিরভাগ ক্ষেত্রেই। তো ভাই বলতেছিল এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি এটা দেখে গেছিলাম, ইভেন পরীক্ষায় হলে ঢোকার আগে মনে হয় ওই পিডিএফটা দেখতেছিলাম আমি, তো দেখতেছি পরীক্ষায় চলে আসছে এটা, এবং আনসার করতে বেশি প্যারা লাগে না আমার। তো শর্ট সিলেবাসের বাইরেগুলোর ক্ষেত্রে ভাইদের পিডিএফগুলো আর ক্লাসের মধ্যে যে ডিরেকশনগুলো দিয়েছিল ওগুলো খুব বেশি হেল্প করছে। আর সাস যেহেতু অবশ্যই শর্ট সিলেবাস বাইরে কোয়েশ্চেন করে, সেহেতু ক্লাসগুলোর যেই লেন্থ থাকে এবং তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাটেনশনের একটা প্রবলেম থাকে। তো এই হিসেবে বাইরে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ক্লাসগুলো খুব লেন্থ মোটামুটি বেশি থাকে না, যেটা ডেডিকেটেড যেই প্রশ্নগুলো আসবেই ওইগুলো থেকেই বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো নেওয়ার চেষ্টা করে আর কি। আচ্ছা, তো শুনলা তোমরা আর কি আমাদের কোর্সের কী ধরনের আউটলাইন আছে, আর আমাদের যে প্রিভিয়াস স্টুডেন্ট ছিল তারা কীভাবে কোর্স থেকে বেনিফিট পাইছে। তো আশা করি বুঝতে পারছো যে মানে কীরকম একটা ধামাকা হয়ে যাইতেছে। আর যেরকম ফিডব্যাক পাইলা, আমরা তোমাদের থেকেও ফিডব্যাক নিতেছি যে যারা ফ্রি ক্লাস করতেছো কী ধরনের মানে সমস্যা হইতেছে বা কী ধরনের ক্লাস তোমরা চাও, তোমরা যে ধরনের ক্লাস চাইতেছিল বা কী ধরনের যে তোমাদের সমস্যা আছে, যেই সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যার উপরে আর কি আমাদের কাজগুলো করতেছি। তোমাদের মনে করো যে একটু ডিটেলস ক্লাস লাগতো, সেই ডিটেলস ক্লাস কীভাবে নেওয়া যায় বা কীভাবে এই কোশ্চেনগুলো আর কি অর্গানাইজ করা যায়, কীভাবে একটা স্লাইড সাজানো যায়। শুনলা তোমরা যে স্লাইড মানে লাস্ট মোমেন্টে স্লাইডটা দেখে গেলে আর কি তোমার সুবিধা হয় আর কি। মানে যত ধরনের তোমার সমস্যা আছে সব তো আর তুমি সলভ করে যেতে পারবে না। লাস্ট মোমেন্টে কি ওই স্লাইডটা একবার জাস্ট শুধু একবার চোখ বুলায় যাবা, তো পরীক্ষার হলে আর কি ডিরেক্ট তখন আর কি মানে তোমার যে ওই জিনিসটার বেনিফিটটা আর কি পরীক্ষার হলে পাবা, এক্সাম হলে পাবা। এর আগে তুমি বুঝতে পারবে না যে তুমি আসলে মানে কী জিনিস দেখতেছো বা কী দেখতেছো না। যখন তুমি মানে পরীক্ষার হলে তুমি কমন পাবা, তখন তোমার মনে হবে যে না আমি যে জিনিসটা করছি জিনিসটা ভালো করছি বা ঠিক করছি। ঠিক আছে, তো ধন্যবাদ আমি তোমাকে আসার জন্য আর আমাদের একটু সময় দেওয়ার জন্য আর স্টুডেন্টকে গাইডলাইন দেওয়ার জন্য আর কি। তো বাকি সব কথা আর কি ক্লাসে হবে। তো তোমরা আশা করি আর কি আমাদের উপর ভরসা রেখে আমাদের কোর্সে ভর্তি হবা। আর এমন না যে আমাদের কোর্সে ভর্তি হইতে হবে, এটা কোনো মানে ম্যান্ডেটরি বিষয় না। তুমি চাইলে তোমার যেখানে ইচ্ছা ওখানে ভর্তি হতে হবে, কিন্তু কথা হচ্ছে কি মানে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নাও। এখন শুধুমাত্র মনে করো যে একটা কোর্সে এখানে ভর্তি হইলাম, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভার্সিটির জন্য আরেক জায়গায় ভর্তি হইলাম, মেডিকেলের জন্য আরেক জায়গায় ভর্তি হইলাম, মানে এক একটা মানে চারদিকে মানে ছড়ায় লাভ নাই তো। ঠিক আছে, মানে যে কোনো একটা জায়গায় ভর্তি হও, সেখান থেকে কম্প্যাক্ট প্রিপারেশন নাও, যাতে একটা বেস্ট আউটপুট দিতে পারো সেটা নিশ্চিত করো। নিজের যাতে যে বেস্টটা আছে নিজের বেস্টটা যাতে বের করতে পারো তোমার মধ্য থেকে। বুঝা গেছে? তো আজকে এইটুকুই, আজকে আর কিছু বললাম না, সব কিছু তো বললো, জাহিদ ভাই বললো, ও বললো। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ।